এই ফ্ল্যাগগুলো দেখতে পাচ্ছ, এই ফ্ল্যাগগুলো থাকার মানে হচ্ছে ঝাড়খণ্ড থেকে আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকলাম। হলুদ সবুজ মানে পাকা পাতা কাঁচা পাতা মিশানো একটা সমস্ত রকমের গাছ, আর মাঝখান দিয়ে সুন্দর একটা রাস্তা। এতটাই জঘন্য, বা আমি যে খাটে শোবো সে খাটটা এত বাজে, বাথরুমটা এত বাজে, ওখানে থাকার মতো কোনো রকম পরিস্থিতি নেই। আর দেখো কতটা জায়গা জুড়ে এরকম সাদা পাথর একদম রোলিং করেছে, রোলিং করে করে একদম মাটির মতো সমান করে ফেলেছে। কিন্তু জাস্ট এরকম একটা তেলতেলা রাস্তা, চারিদিকে মানুষজন নেই, দোকানপাট সব বন্ধ, ফাঁকা রাস্তা। বন্ধুরা, আমরা কিন্তু আবার ঝাড়খণ্ড থেকে এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলে পা দিলাম, কারণ এই ফ্ল্যাগগুলো দেখতে পাচ্ছ, এই ফ্ল্যাগগুলো থাকার মানে হচ্ছে ঝাড়খণ্ড থেকে আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকলাম। এই যে সুস্বাগতম বীরভূম। তোমাদেরকে ম্যাসেঞ্জার ড্যাম দেখালাম, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আমার তো খুব ভালো লেগেছে, অত সুন্দর বিস্তর এলাকা জুড়ে অত সুন্দর ময়ূরাক্ষী নদী, তার ড্যাম, তার সাথে দূর দূরান্ত জুড়ে বড় বড় পাহাড়, কি সুন্দর লাগছে না এগুলো দেখতে। মানে হলুদ সবুজ মানে পাকা পাতা কাঁচা পাতা মিশানো একটা সমস্ত রকমের গাছ, আর মাঝখান দিয়ে সুন্দর একটা রাস্তা। এখানেও একটা স্টোরি হয়ে গেছে, তোমাদের সঙ্গে স্টোরিটা শেয়ার করি, শেয়ার না করলে পরে ভালো লাগছে না আমার। অ্যাকচুয়াল আমার ম্যাসেঞ্জার ড্যামটা দেখে ম্যাসেঞ্জারের পাশে একটা ইকো রিসর্ট আছে, পুরো কাঠের, একদম ঘর বাড়িগুলো সব কাঠের, খুব সুন্দর। ময়ূরাক্ষী নদীর একদম তীর ঘেঁষে ওই কটেজটা তৈরি, সেইখানে থাকার খুব ইচ্ছা ছিল। এমনই একটা সমস্যা হলো যে তো ওই কটেজে আমরা গেলাম, যাওয়ার পরে ওই কটেজে থাকার জন্য বললাম, রুম বুক করব, সেই জন্য গেলাম। ওখানকার যে ম্যানেজার আছে তিনি বলছেন আমাদের এখানে রুম পেতে গেলে 2 থেকে 3 দিন আগে বা 1 সপ্তাহ আগে ফোন করে তারপরে রুম বুক করতে হবে, নইলে পাওয়া যাবে না। তাই বললাম আমরা তো সেই বিষয়টা জানি না, আমরা চলে এসেছি, তো ইনস্ট্যান্ট কি পাওয়া যাবে না? বলো না, ইনস্ট্যান্ট পাওয়া যাবে না, সামনে আরও 2টো হোটেল আছে, সেখানে তোমরা খোঁজ করো। তো বেশ ওখান থেকে বেরোলাম। বেরোনোর পরে হোস্টেল টাইপের একটা আছে, সেখানে গেলাম। সেখানে যাওয়ার পরে পার হেড বললো 500 টাকা করে একটা রুম। বেশ ভালো কথা, সে তাতে এসি নেই, তাই এসি না থাকুক তাতেও কোনো অসুবিধা নেই, যদিও এখানে অলমোস্ট 40 ডিগ্রি গরম। কিন্তু রুমগুলোর অবস্থা এতটাই জঘন্য, বা আমি যে খাটে শোবো সে খাটটা এত বাজে, বাথরুমটা এত বাজে, ওখানে থাকার মতো কোনো রকম পরিস্থিতি নেই। আমি ওখানে থাকতে পারলাম না, ওখান থেকে আমি বেরিয়ে চলে আসলাম। ওই যে 2টো রিসর্ট গেল, ওই 2টো বাদ দিয়ে আর একটা আছে, সেই রিসর্টে গেলাম। তো সেই রিসর্টে যাওয়ার পর সেই রিসর্টটা দেখলাম একটু প্রিমিয়াম টাইপের। ওখানকার রিসেপশনে যিনি ছিলেন তিনি বললেন একটা রুম নাকি 4000 টাকা করে, এসি, কিন্তু তার সাথে কোনো মানে ফুডিং নেই, মানে খাওয়া দাওয়া কিছু দেবে না, খাওয়া দাওয়াটাও আমাকে আলাদা খেতে হবে। তো 4000 টাকা একটা রুম ভাড়া দিয়ে তার সাথে খাওয়া দাওয়া দিয়ে তাহলে কত দাঁড়াচ্ছে তোমরাই বলো একবার। সেখানে থাকা তো কোনো প্রশ্নই ওঠে না। সেই কারণে বেশ খানিকক্ষণ মানে ভালো রকম সংশয়ের মধ্যে পড়ে গেছিলাম আমি। দিয়ে ওখান থেকে আমি বেরোলাম, বেরিয়ে ভাবলাম আশেপাশে কোথাও যদি একটু দূরে গিয়েও যদি কোনো হোটেল টোটেল পাই তো সেখানে গিয়ে থেকে যাব। আর একটা কথা বলে রাখি তোমাদের, ওই ড্যামের চত্বরে মানে ওই এলাকাটাতে ওই 3টে রিসর্ট বা হোটেল ছাড়া আর কিচ্ছু নেই, ফাঁকা, একদম ফাঁকা। সেই কারণে ওখান থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পর একটা জিনিস ভাবলাম যে আমরা তো এসছি কাটোয়া, বর্ধমান, সিউড়ি হয়ে তারপর এসেছি, তো এবার যাব ভাবছি এখান থেকে সাঁইথিয়া হয়ে, কাঁদি হয়ে, তারপরে বহরমপুর হয়ে কৃষ্ণনগর যাব। তো ওই জন্য রুটটা একটু চেঞ্জ করেছি। এই ম্যাসেঞ্জার ড্যামের থেকে বহরমপুরের ডিস্টেন্স হচ্ছে 110 কিলোমিটার। আমি যখনই এটা দেখলাম যে এখান থেকে বহরমপুরের ডিস্টেন্স 110 কিলোমিটার, তো ভাবলাম যে এখানে আর থাকবো না, আমি সরাসরি বহরমপুর চলে যাব। কারণ আমি যে টাইমে দেখলাম সেই টাইমে বাজে ঠিক 1টা বাজে।
আর এখন বাজে 1:59, মানে প্রায় 2টো বাজে, প্রায় 1 ঘন্টা আমি বাইক চালাচ্ছি এখনও। যদি আমি একটু ধীরে সুস্থেও চালাই তাহলেও আমি মোটামুটি বিকেল 5টা-6টার মধ্যে আমি পৌঁছে যাব বহরমপুরে। তো সন্ধ্যের সময় আমি বহরমপুরে পৌঁছে যাব, সেই কারণে ভাবলাম এখানে থেকে অত টাকা দিয়ে 4,000 টাকা দিয়ে থেকে কোনো লাভ নেই, তার সাথে ফুডিং নেই, কিছু নেই, বলছে শুধু ব্রেকফাস্ট দেবে। তো বহরমপুর গেলে আমার একটা সুবিধা কি, বহরমপুর যদি চলে যেতে পারি, বহরমপুরে আমার মামা বাড়ি, বহরমপুরে আমি থেকে যাব, আজকে রাতটা থাকবো, কাল সকালবেলা আমি আবার ওখান থেকে বেরোবো, বেরিয়ে বাড়ি চলে আসবো। এটাই আমার কাছে বেস্ট প্ল্যানিং লাগলো, কারণ শুধু শুধু এদিক ওদিক আর থেকে লাভ নেই। কারণ আমার ইচ্ছাই ছিল আমি ম্যাসেঞ্জার ড্যামের পাশে কোনো একটা হোটেল বা কটেজে আমি থাকবো। তো সেটা যখন হলো না, তাহলে ওখানে অত টাকা দিয়ে থাকার কোনো মানেই হয় না। আমার এই সিদ্ধান্তটা তোমাদের যদি ঠিক লাগে তাহলে অবশ্যই একবার কমেন্ট করে জানিও যে হ্যাঁ ভাই, তোমার সিদ্ধান্তটা ঠিক আছে। এই সুন্দর জায়গাটা দেখো কি সুন্দর লাগছে, দুই সাইড দিয়ে এত সুন্দর বড় বড় গাছ, পুরো একদম রাস্তাটাকে ঘিরে ফেলেছে, একদম মানে ওভাল শেপে ঘিরে আছে। দেখো পুরো রাস্তাটা জুড়েই একদম ছায়া 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 এরকম হয়ে আছে, অপরূপ সুন্দর লাগছে, ব্যাপক লাগছে দেখতে। মানে ফুয়েল রেঞ্জটা অনেকটা কমে গেছিলো, যার কারণে ইন্ডিয়ান অয়েলের এই পাম্পটা এসে দাঁড়ালাম একটু ফুয়েল আপটা করার জন্য। দাও আর একটু দিতে থাকো। আমরা 7.94 লিটার পেট্রোল ভরলাম 838 টাকার। দাদা এই জায়গাটার নাম কি? হ্যাঁ, মোহাম্মদ বাজার না? তোমরা দেখো লেফট সাইড রাইট সাইড কত সাদা পাথরের গুঁড়ো আর বড় বড় সাদা পাথর। এখানে কিছু একটা হচ্ছে, কি হচ্ছে বুঝতে পারছি না। দেখো কতটা জায়গা জুড়ে এরকম সাদা পাথর একদম রোলিং করেছে, রোলিং করে করে একদম মাটির মতো সমান করে ফেলেছে, কিন্তু কি কারণে কি বিষয়ে ব্যাপারটা আমি বুঝলাম না এখানে। তোমরা যদি কেউ এদিককার থেকে থাকো তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। জাস্ট গ্রিনারিটা দেখো আর শেষ মাথাটা দেখো একবার, কি অসাধারণ লাগছে। আর এই সুন্দর বাঁকা রাস্তা, এরকম একটা গাছ, রাইট সাইডেও তাই, জাস্ট এরকম একটা তেলতেলা রাস্তা, চারিদিকে মানুষজন নেই, দোকানপাট সব বন্ধ, ফাঁকা রাস্তা, আর চালাতেও মানে এক্সট্রিম সুন্দর লাগছে চালাতে, মানে নির্দ্বিধায় চালিয়ে যাচ্ছি। শুধুমাত্র মাঝে মাঝে একটু খেয়াল রাখছি, যেহেতু গ্রামের ভেতরে, ওই জন্য কুকুর ছাগল এই জাতীয় জিনিসগুলো একটু আশেপাশে রয়েছে, এইগুলো একটু সতর্ক হয়ে আমাকে চলতে হচ্ছে। মানুষজন নেই বললেই চলে, এই গরমের মধ্যে কেউ বেরোয়নি, ওই 2-1 জন রাস্তাঘাটে দেখা যাচ্ছে, ব্যাস এইটুকুই। মোটামুটি ম্যাসেঞ্জার ড্যাম থেকে আমরা বেরোলাম, বেরোনোর পরে ওখান থেকে টানা 68 কিলোমিটার এই রোদের মধ্যে বাইক চালালাম। বাইক চালিয়ে এখন একটা রাস্তার পাশে লাইন হোটেলে এসে দাঁড়িয়েছি। তো এখানে সমস্ত রকম থালি আছে, আর রাস্তার হোটেলটা একবার দেখে নাও। এই যে আমরা এই মেন রাস্তার সাথে এই লাইন হোটেলটায় আমরা একটু দাঁড়িয়েছি। তো দাঁড়িয়ে আমাদের এখানে আজকে একটু ভেজ থালি নিয়েছি, কারণ এই গরমের মধ্যে মাছ মাংস ডিম কোনোটাই খেতে ইচ্ছা হচ্ছে না। তো ভেজ থালি একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করার পরে এইখান থেকে বেরোবো। আর এখান থেকে বেরিয়ে এখান থেকে বহরমপুর হচ্ছে আর মাত্র 42 কিলোমিটার। তো এখান থেকে সোজা আমরা বহরমপুর চলে যাব, বা মাঝখানে হয়তো এক জায়গায় হয়তো দাঁড়াতে পারি জাস্ট জল টল খাওয়ার জন্য। একটু এইখানে খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আমরা বেরোচ্ছি। আমরা ওইখানে খেতে বসেছিলাম, খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে অলমোস্ট 1 ঘন্টা ওখানে আমরা রেস্ট নিয়েছি। রেস্ট নেওয়ার কারণ হচ্ছে গরমটা এতটাই বেশি ছিল যে শরীর পুরো ডিহাইড্রেটেড হয়ে গেছিলো, যার কারণে শরীরটা একটু অস্বস্তি লাগছিল। বন্ধুরা ঘড়ির কাঁটায় এখন বাজে ঠিক বিকাল 5টা, আর লেফট সাইডে সানসেটটা হচ্ছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। আস্তে আস্তে সূর্যের আলোটা কি সুন্দর ডিম হয়ে যাচ্ছে, আর ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে। গাড়ি চালাতে খুব ভালো লাগছে এই সময়টা। ওই যে 1 ঘন্টা রেস্ট নিয়েছি, ওই 1 ঘন্টা রেস্ট নেওয়াটা সত্যিই খুব ভালো হয়েছে। ওই 1 ঘন্টা রেস্টটা যদি না নিতাম তাহলে এইভাবে গাড়ি হয়তো চালাতে পারতাম না, কারণ সেই সময়টা খিদেও পেয়েছিল প্রচণ্ড, শরীরটা ডিহাইড্রেটেড ছিল, তার সাথে একদম গরমের পিক টাইম ছিল দুপুর 3টে।
3টে বা 3:30 এরকম একটা কিছু টাইম হবে। তো ওই টাইমটা যেহেতু খাওয়া দাওয়া করলাম, একটু রেস্ট নিলাম, জল খেলাম প্রচুর পরিমাণে, তো শরীরটা অনেকটা হালকা লাগছে, অনেকটা ভালো লাগছে। তার সাথে দেখো এইখানে রোদটা অনেকটা কমে গেছে, যার কারণে দেখো ওয়েদারটাও এই মুহূর্তে ঠান্ডা হয়ে গেছে। বন্ধুরা সামনে দেখো একটা মাইল ফলক দেওয়া আছে, বহরমপুর 3 কিলোমিটার, লালবাগ 16 কিলোমিটার, মোড়গ্রাম 45, কলকাতা 202, শিলিগুড়ি 369। ফাইনালি মামাবাড়ি চলে আসলাম। এই হচ্ছে আমার মামাবাড়ি। খানিকক্ষণ একটু রেস্ট নিই, একটু ফ্রেশন আপ হই, স্নান টান করি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। বন্ধুরা ফাইনালি মামাবাড়িতে চলে এসেছি। এসে এখানে ফুললি ফ্রেশ হয়ে গেলাম। ফ্রেশ হওয়ার পর একটু খাওয়া দাওয়া করে নিলাম। তো খাওয়া দাওয়া করে নেওয়ার পরে না হিউজ লেভেলের একটা টায়ার্ডনেস লাগছে, তার সাথে হিউজ একটা ঘুমও পাচ্ছে। কারণ তোমরা জানো যে সেই ভোর 4টের সময় উঠেছি, তারপর আস্তে আস্তে রেডি হতে হতে আমরা 5টা 5:30টায় বেরিয়েছি। তো সেই কারণে আর সারাদিনের একটা তো জার্নি আছেই। তো সেই কারণে প্রচণ্ড ঘুম পাচ্ছে, কিচ্ছু করার নেই। তো ভাবছি এখন ডিরেক্ট ঘুমিয়ে পড়বো। তোমাদের সবাইকে আজকের জন্য গুড নাইট। আবার কালকে সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম বহরমপুর। এই মুহূর্তে মামা বাড়িতেই আছি এখনও। তো সকালবেলা অনেকক্ষণ হলো উঠেছি আমরা, তো আমরা ফ্রেশ হয়ে গেছি, টোটালি ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে এই দেখো আমরা প্যান্ট ট্যান্ট সব পরে নিয়েছি, রাইডিং গিয়ার্স পরা কমপ্লিট হয়ে গেছে, শুধু আমার জ্যাকেটটা পরা বাকি আছে। তো ওটা পরে এবার আমরা বেরোবো। আর এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক সকাল 7টা। সত্যি কালকে মনটা খুব খারাপ হয়ে গেছিলো, কারণ আমার ওই ইকো রিসর্ট বা ইকো কটেজ যেটা ছিল সেটাতে থাকার আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু হয়নি। জাস্ট সময়ের পরিপ্রেক্ষিতে যখন যেটা যেরকম সেইভাবে মানিয়ে নিতে হবে, কিছু করার নেই। তো রাতেই তো দেখলে কালকে মামা বাড়িতে চলে আসলাম। এত টায়ার্ড ছিলাম যে খাওয়া দাওয়া করেই জাস্ট ঘুমিয়ে পড়েছি, আর কিচ্ছু করার ছিল না। তো এই সকালবেলা উঠলাম, সকালবেলা উঠে এখন ভাবছি একটু খুব যতটা পারা যায় তাড়াতাড়ি বেরিয়ে যাব, কারণ রোদ উঠে গেছে। আর রোদ উঠে যাওয়া মানে তোমরা বুঝতে পারছো যে কীরকম আজকে নেক্সট লেভেলের টেম্পারেচার হবে। তো সেই কারণে ভাবছি এখনই বেরিয়ে যাব। তো চলো নিচে যাই, নিচে গিয়ে ডিরেক্ট তোমাদের সঙ্গে এবার ক্যামেরায় কথা বলছি। হ্যাঁ দাদা চলে গেলাম, আসছি। হ্যাঁ আমরা বহরমপুর শহর থেকে বেরিয়ে আসলাম বাইরে। তো এবার হচ্ছে বহরমপুরকে বিদায় জানানোর পালা। টাটা বহরমপুর, আবার আসবো কোনো একদিন। সামনে আমাদের আসছে কৃষ্ণনগর, আমার হোম টাউন। আমরা এই বাইপাস থেকে বেরোবো, বেরিয়ে এবার সোজা NH-12 ক্রুজ করবো। ওরা আমরা জাস্ট নেক্সট লেভেলে ক্রুজ হবে এবার। অনেক আস্তে আস্তে গাড়ি চালিয়েছি বাবা, আর বাড়া যাচ্ছে না এই গাড়ি নিয়ে। সামনে থেকে কাটিং আছে, এইখান থেকে আমরা কাট করব। এই যে কাটিং, এইবারই তো ক্রুজ করে আসল মজা। সূর্য উঠলেও একটু ক্লাউডি ওয়েদার আছে, যার কারণে রোদের তাপটা হয়তো একটু কম লাগছে। বেশ সুন্দর, মানে হালকা দেখো লাইটলি সূর্যটা উঠেছে। আমার সামনে দেখো কি সুন্দর সোলার টপ বক্স যাচ্ছে। তোমাদের কারোর যদি কখনো ইচ্ছা হয় যে সোলার টপ বক্স ইউজ করবে, তাহলে করতে পারো। দেখো সিস্টেমটা উঠছে, লিটারেলি উঠছে, এদিক ওদিক হচ্ছে, এরকম করছে টপ বক্স। এর পরের যে ট্রিপগুলো হতে চলেছে না, সেই ট্রিপগুলো কিন্তু একদম নেক্সট লেভেলের ধাসু ট্রিপ হবে। তো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর তার সাথে কিন্তু বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, তাহলে ভিডিও আসার সাথে সাথে ফার্স্ট নোটিফিকেশন কিন্তু তোমাদের মোবাইলে চলে আসবে, আর তোমরা কিন্তু সাথে সাথে চেক করে নিতে পারবে। ফাইনালি দেখো আমরা বেথুয়া টোলে চলে এসেছি, মানে ডট 8:10 আমরা বহরমপুর থেকে বেরোলাম, এখন বাজে 8:55। তো এই মুহূর্তে আমরা বেথুয়া টোলে চলে এসেছি। নেক্সট লেভেলের ক্রুজ করেছি আজকে।
লিটারেলি আমি ভাবতে পারছি না যে 45 মিনিটে আমি বেতুয়া ঢুকিয়ে দিয়েছি বহরমপুর থেকে ডিরেক্ট। একটু ভাবছি এবার সামনে দাঁড়াবো, কারণ পেছনে বিকি আছে, ওরও তো একটু অসুবিধা হচ্ছে, অনেকক্ষণ প্রায় 45 মিনিটও বসে আছে, তো সেই কারণে ভাবছি যে একটু দাঁড়াবো সামনে, ও একটু জল টল খাবে। না, আমি অবভিয়াসলি জোরে চালিয়েছি বাইক, কিন্তু সেটা জায়গা বুঝে, রাস্তা বুঝে, রাস্তা দেখে। তাই বলে যে কনজেস্টেড এরিয়াতে আমি হিউজ লেভেলে আমি পিক আপে গাড়ি চালাচ্ছি তা নয়। অ্যাকচুয়াল আমাদের নিয়মই তাই, আমরা জায়গা বুঝে, সময় বুঝে, রাস্তা দেখে তারপর আমরা জোরে বাইক চালাই। কারণ আমাদের দেখো, যেমন আস্তে বাইকও চালাতে হবে দেখে শুনে, সেরকম জোরেও কিছু কিছু সময় চালাতে হয়, কারণ আমাদের প্রচুর প্রচুর ডিস্টেন্স আমাদের কভার করতে হয়। বেতুয়া ফ্লাইওভারে উঠতে চলেছি আমরা। তো এই ফ্লাইওভারটা আমার সত্যিই খুব ভালো লাগে, বিশেষ করে ফ্লাইওভারের এই টার্নটা আর দুই সাইডে এরকম ভরা জঙ্গল, দুর্ধর্ষ লাগে আমার এই টার্নটা। পুরো দেখো, উপর থেকে দেখা যায়, কত সুন্দর লাগে দেখতে। এই ফ্লাইওভারটা হওয়ার আগে যা অবস্থা ছিল এই জায়গাটার, জাস্ট যাতায়াত করা যেত না, মানে করার দরকার হতো তাই লোকে যাতায়াত করতো, এইরকম ব্যাপার আর কি। লেফট সাইডে দেখো একটা ছোট্ট চায়ের দোকান টাইপের দেখা যাচ্ছে, ভাবছি এই জায়গাটা একটু দাঁড়াবো, দাঁড়িয়ে একটু চাটা খাবো। অনেকক্ষণ টানা চালাচ্ছি তো, বিকিরও একটু সমস্যা হচ্ছে। সেরা পারফরমেন্স দিচ্ছে আমার এই বাইক, দুর্ধর্ষ ছুটছে, দুর্ধর্ষ লেভেলের ওর মানে মাটি কামড়ে চলার একটা ব্যাপার দারুণ লাগে আমার। আর এইদিকে দেখো, রাইট সাইডে দেখা যাচ্ছে বেতুয়ার ফ্লাইওভারটা, এখান থেকে নেমে আসছে, এখান থেকে নেমে আমরা চায়ের দোকানে এসেছি। আর এইদিকে দেখো পুরো কলা বাগান, মানে চাষ হয়েছে পুরো কলা গাছের। আর লেফট সাইডে কি আছে, পিছন দিক দিয়ে দেখাই, লেফট সাইড রাইট সাইডে দেখাচ্ছি না, চায়ের দোকানের পিছন দিক দিয়ে। দাদা লিকার দিচ্ছ দুটো? ঠিক আছে। এই দিক দিয়ে দেখো, এই দিক দিয়ে এইখানেও ওই দূর দিয়ে দেখো সব রজনীগন্ধা ফুলের চাষ হয়েছে, আর এখানে সুন্দর লাউ গাছ মাছাই তুলে দিয়েছে। লেফট সাইডে দেখো সেই হাসাডাঙ্গা বিল, কত সুন্দর লাগছে দেখতে বিলটা, একদম ঝকঝকে পরিষ্কার, টলটল করছে জলটা, দুর্ধর্ষ লাগছে দেখতে। সামনে আরেকটা দেখো মাইল ফলক দেখা যাচ্ছে, NH-12 লেখা আছে, আর কলকাতা 116, রানাঘাট 39, কৃষ্ণনগর 8 কিলোমিটার। তো বন্ধুরা, অলমোস্ট কিন্তু আমরা কৃষ্ণনগরে এন্টার করতে চলেছি। সো আই হোপ বন্ধুরা তোমাদের এই ভিডিওটা বা এই ট্রিপটা আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড হিউজ লেভেলের একটু সাপোর্ট করো আমাকে। আর তোমরা সাপোর্ট করলে তো বুঝতে পারছো আমি এইরকম আরও কত ভালো ভালো ট্রিপ করতে পারবো। শুধু ওয়েট করছি একটু তোমাদের সাপোর্টের জন্য। সো প্লিজ সাপোর্ট মাই চ্যানেল। খুব তাড়াতাড়ি বন্ধুরা নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে আবার চলে আসছি। আর নেক্সট ভিডিও আসা অবধি তোমরা সাথে থেকো, সঙ্গে থেকো, পাশে থেকো। ততক্ষণ অবধি টিল দেন স্টে সেফ, স্টে হেলদি, বাই।